হুম, ঠিক আছে দেবো। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি যে বর্তমানে প্রেক্ষাপটে আশঙ্কাজনক হারে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। কষ্টের কারুকাজে রক্ত ভেজা রাজপথ, লেখা হচ্ছে শত মায়ের কান্না। এ বিষয়ে আজ আমরা কথা বলবো স্বনামধন্য গবেষক, সড়ক পরিবহন বিশেষজ্ঞ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এআরআই সহযোগী অধ্যাপক ডক্টর এইচ.এম. সোহেল মাহমুদ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও এ বিষয়ে করণীয় কি, সে বিষয়ে আমাদেরকে সংক্ষেপে ব্যাখ্যা করবেন ডক্টর এইচ.এম. সোহেল মাহমুদ, সহযোগী অধ্যাপক বুয়েট। সবাইকে ধন্যবাদ। আসলে কোথা দিয়ে যে শুরু করব সেটাই আসলে দুষ্কর বিষয়। প্রথমে আসলে আমরা একটা জিনিস দেখতে পাই বা বিভিন্ন পত্রপত্রিকায় শুনতে পাই যে বলা হয় যে সড়ক দুর্ঘটনা বাড়ছে। আমার প্রশ্ন হচ্ছে যে সড়ক দুর্ঘটনা বাড়ছে যে এর বেসিসটা কি? হয়তোবা হেডলাইন ক্রিয়েটিং কয়েকটা নিউজ আসলো পত্রিকাতে, আর আমরা সেটা দেখেই মনে করছি যে আসলে সড়ক দুর্ঘটনা বাড়ছে। কিন্তু কোনো জিনিস বাড়ছে বা কমছে এটা বলতে হলে একটা ফান্ডামেন্টাল বেস দরকার হয়, একটা বেস লাইন দরকার, একটা নাম্বার দরকার হয় যেটার ভিত্তিতে বাড়ছে অথবা কমছে। তো আমরা যদি বলি সড়ক দুর্ঘটনা বাড়ছে, তার মানে গত বছরে এতজন মারা গেছিল বা এতগুলো দুর্ঘটনা হয়েছিল, এই বছরে এতগুলো হয়েছে। তো তার ভিত্তিতে আমরা বলতে পারি বাড়ছে বা কমছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা আসলে জানি না যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় কতজন লোক মারা যায়, কতগুলো অ্যাক্সিডেন্ট প্রতি বছর হয়, কতজন হতাহত হয়, কতজন নিহত হয়, আহত হয়। আমাদের দেশের এই পরিসংখ্যানের ক্ষেত্রে একটা ব্যাপক একটা গরমিল দেখা যায়। আমরা যদি সরকারি তথ্যপত্র দেখি তাহলে আমরা দেখব 3 থেকে 3.5 অ্যাক্সিডেন্ট হয়, 4 থেকে 4.5 মতো মারা যায় লোক। আর যদি কিছু বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের তথ্যপত্র দেখি, যেগুলো মেনলি মিডিয়া নিউজ পেপারের ভিত্তিতে হয়, নিউজের ভিত্তিতে হয়, সেখানে দেখা যায় 6 থেকে 7,000 লোক মারা যায় অন অ্যাভারেজ, আর 5 থেকে 6,000 মতো অ্যাক্সিডেন্ট তারা এস্টিমেট করে। কিন্তু আমরা যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রিপোর্ট দেখি, সে ফর এক্সাম্পল WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা গত সেই 2004 সাল থেকে একের পর এক ওয়ার্ল্ড ইনজুরি রিপোর্ট বের করেন, এবং সেখানে দেখা যায় যে প্রতি বছর বাংলাদেশের সড়ক দুর্ঘটনা 2004 সালে প্রায় 10 থেকে 12,000 মতো ছিল, 2006 সালের দিকে সেটা প্রায় বেড়ে 14-15,000 হয়ে যায়। সর্বশেষ রিপোর্ট 2018 সালে বের হয়, সেখানে দেখা যায় যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় প্রায় 25,000 মতো লোক মারা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সড়ক দুর্ঘটনায় কেন মানুষ বেশি মারা যাচ্ছে দিন দিন, বা অ্যাক্সিডেন্ট কেন দিন দিন বাড়তেছে এই হিসাব অনুযায়ী? সহজ উত্তর হচ্ছে যে গাড়ি বাড়তেছে, মানুষ বাড়তেছে, মোবিলিটি বাড়তেছে, সুতরাং অ্যাক্সিডেন্ট তো বাড়বেই। একটা সময় ছিল এইরকম যে মাতৃমৃত্যুর হার আমাদের দেশে অনেক বেশি ছিল, শিশু মৃত্যুর হার আমাদের দেশে অনেক বেশি ছিল, ইনম্যাচিউর মৃত্যুর হার আমাদের দেশে অনেক বেশি ছিল, মহামারীতে অনেক মানুষ মারা যেত। এবং সেই সময় দেখা যায় এটা যে মানুষ যত বাড়তেছিল, শিশু জন্ম যত বাড়তেছিল, মৃত্যু তত বাড়তেছিল। কিন্তু আমরা যদি ওই রিলেশনশিপের দিকে যাই যে শিশু জন্ম বাড়লে মৃত্যু বাড়বে, বা প্রেগনেন্সি বাড়লে মাতৃমৃত্যু বাড়বে, এই রিলেশন যদি যাই তাহলে কিন্তু এই রিলেশন কিন্তু এখানে কাজ করে না। আমরা দেখতে পাচ্ছি যে শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে, মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে, মহামারীতে আর আগের মতো গ্রামের পর গ্রাম আর উজাড় হয় না। তার মানে কি? তার মানে হচ্ছে যে মানুষ বাড়লে, মোবিলিটি বাড়লে যে এরকম মৃত্যু যে বাড়বে, এটা কিন্তু কথা ঠিক না। আমরা যদি সঠিক কারণ অনুসন্ধান করে প্রপার ট্রিটমেন্ট দিতে পারি তাহলে প্রমাণ হচ্ছে এটা যে এটা কমবে। যেরকম শিশু মৃত্যুর হার কমে আসছে, মাতৃমৃত্যুর হার কমে গেছে, মহামারী কমে আসছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা সড়কের ক্ষেত্রে এখনও ওই স্টেজে রয়ে গেছি, ওই মহামারী স্টেজে, যে স্টেজে কোনো চিকিৎসা ছিল না, যে ওই স্টেজে রয়ে গেছি, ওই ব্যাপক হারে শিশু মৃত্যু বা মাতৃমৃত্যুর স্টেজে, যখন মানুষের মধ্যে ওরকম ট্রিটমেন্ট দেওয়ার কোনো সুযোগ ছিল না বা ওইরকম চিকিৎসা ব্যবস্থা ছিল না, যার কারণে ওই সময় মারা যেত। তো সড়কেও আজকে সে একই অবস্থা হচ্ছে, মানুষের মোবিলিটি বাড়তেছে, গাড়ি বাড়তেছে, সুতরাং সড়কে মৃত্যুর হারও বাড়তেছে। এটা মিন করে এটা যে আমরা এখনও ওই প্রপার ট্রিটমেন্টটা এখনও দিতে পারিনি। যদি প্রপার ট্রিটমেন্টটা দিতে পারতাম তাহলে কিন্তু আমরা সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও
একই ফল পেতাম যেটা আমরা শিশু মৃত্যুর ক্ষেত্রে মাতৃমৃত্যুর ক্ষেত্রে পেয়েছি। উদাহরণস্বরূপ বলা যায়, উন্নত বিশ্বে যদি আমরা যদি দেখি, আপনারা যদি বাইরের দেশে তাকান, তাদের দেশের মোবিলিটি কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি। তাদের ভেহিকেল কিলোমিটার পার ইয়ারলি যে পরিমাণ রান করে, আমাদের দেশে রান করে তার চেয়ে অনেক কম। তারপর এবং তাদের মোবিলিটি বাড়তেই আছে, পপুলেশনও বাড়তেছে, মোবিলিটিও বাড়তেছে, তাদের রোড নেটওয়ার্ক বাড়তেছে, কিন্তু তাদের ফ্যাটালিটি রেট, ইভেন অ্যাক্সিডেন্ট নাম্বার, ইভেন প্রপার্টি ড্যামেজ অ্যাক্সিডেন্ট, সেটাও কিন্তু আস্তে আস্তে কমতেছে, ডিক্লাইন করতেছে, ওয়ারএস আমাদের দেশে বাড়তেছে। তার মানে হচ্ছে এটা যে আমরা এখনও ওই স্টেজে আছি যে স্টেজে এখন কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। তো আমরা যদি প্রপার ট্রিটমেন্ট দিতে পারতাম, তাহলে রোগের ক্ষেত্রে যেরকম আমরা মৃত্যুকে রোধ করতে পেরেছি, সড়ক দুর্ঘটনা এটাও একটা ডিজিজ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নট অনলি টুডে, আজ থেকে প্রায় 1 দশক আগে তারা এটাকে ডিজিজ হিসেবে, পাবলিক হেলথ কনসার্ন হিসেবে এটাকে তারা ডিক্লেয়ার করছে। এবং এই ডিজিজের যদি ওরকম ট্রিটমেন্ট আমরা দিতে পারি, তো এটা ওয়ার্ল্ড এখন প্রুভ করে যে এটাও কমানো সম্ভব। সুতরাং ট্রিটমেন্টের ক্ষেত্রে আর কী করতে পারি? ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে আমাদেরকে প্রথম কারণটা বের করতে হবে, প্রথম কজটা বের করতে হবে, কজ অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। এখন কজ বিভিন্ন রকমের হয়ে থাকে, এখানে বিভিন্ন সিনারিও আছে। একটা হচ্ছে আরবান সিনারিও, আর একটা হচ্ছে রুরাল সিনারিও। আবার হচ্ছে যে রোডের ক্ষেত্রে সিনারিও আছে, কিছু আছে হাইওয়ে, কিছু আছে লোকাল রোড, আবার কিছু আছে শহরের ব্যস্ত রোড। এক এক রোডে কিন্তু এক এক রকমের অ্যাক্সিডেন্ট হয়। কোথাও পেডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট খুব বেশি, যেমন শহর এরিয়াতে, বা পেডেস্ট্রিয়ান মিনস পথচারী। আবার হাইওয়েতে দেখা যাবে বাস এবং ট্রাকের অ্যাক্সিডেন্ট অনেক বেশি। তো এক একটার ক্ষেত্রে এক এক কারণ। যদি শহরের ক্ষেত্রে আমরা পথচারীর ক্ষেত্রে ধরি, তাহলে বুঝতে যে পথচারীর যেহেতু এখানে মুভমেন্ট বেশি, তো পথচারীর মুভমেন্টের কারণে পথচারীর ওই ধরনের ফ্যাসিলিটেশন না। বিষয়টা অনেক একটু লম্বা, খুব শর্ট টাইমে ব্যাখ্যা করা খুব কঠিন। আর হাইওয়ের ক্ষেত্রে যদি আমরা বলি যে বাস ট্রাকের অ্যাক্সিডেন্ট বেশি হয়, তো বাস ট্রাকের অ্যাক্সিডেন্ট কেন বেশি হয়? ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমাদের হাইওয়েতে ওভারটেকিং অ্যাটিটিউডটা খুব বেশি, আর ওভারটেকিংয়ের কারণে খুব বড় বড় হেড অন কলিশন হয়। ওভারটেকিংটা কেন হচ্ছে? ওভারটেকিংটা সাধারণত বেশি হয় এই জন্য যে সেটা হচ্ছে স্পিড ডিফারেন্সের কারণে। আপনারা দেখবেন স্পিড একটা ফ্যাক্টর, সেটা ঠিক আছে, কিন্তু স্পিড ফ্যাক্টর যতটা না ফ্যাক্টর, তার চেয়ে অনেক বড় ফ্যাক্টর হচ্ছে স্পিড ডিফারেন্স। অর্থাৎ স্লো মুভিং ভেহিকেল, হাই স্পিডি ভেহিকেল যখন একই রাস্তায় চলাচল করে, তখনই কিন্তু স্পিডের ডিফারেন্সের কারণে ওভারটেকিং অ্যাটিটিউডটা বেশি হয়। যেমন টেম্পু চলতেছে, নসিমন চলতেছে, পরিমল চলতেছে, ট্রাকও চলছে, লোডেড ট্রাক, সেটাও দেখা যায় কম স্পিডে, 40 কিলোমিটার, 50 কিলোমিটার। বাস অথবা প্রাইভেট কার, এটা দেখা যায় 80 বা 80 অ্যাবভ চলে। এই যে স্পিড ডিফারেন্স যখন হয়, ডিফারেন্স একই রাস্তার ভিতরে, তখনই কিন্তু হাই স্পিডি ভেহিকেল তারা চায় লো স্পিড ভেহিকেলকে ওভারটেকিং করতে। আর যখনই ওভারটেক করতে যায়, আমাদের দেশের অধিকাংশ হাইওয়ে হচ্ছে 2 লেন 2 ওয়ে। ওভারটেকিং মানেই হচ্ছে আপনাকে অপোজিট লেনকে অকুপাই করতে হবে, অপোজিট লেনে যেতে হবে। যখন আপনি অপোজিট লেনে যাচ্ছেন, তখন অপোজিট ডিরেকশন থেকে গাড়ি যখন আসছে, তার সাথে হেড অন কলিশন হয়। অথবা যেটা হয় যে অনেক সময় বামের গাড়িকে যাকে ওভারটেক করে, তাকে এত জোরে চাপ দেয় যে তার আর কোনো স্পেস থাকে না, সে ওভারটার্ন করে রাস্তার বাইরে পড়ে যায়। এটা একটা বড় কারণ হাইওয়েতে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। শহর এলাকাতে যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে আমাদের শহর এলাকাতে বড় বড় অ্যাক্সিডেন্ট, বেশি অ্যাক্সিডেন্ট হয় পথচারী। প্রায় 75% মারা যায় পথচারী, অর্থাৎ যারা পায়ে হাঁটে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে পথচারীর জন্য কি আসলে আমরা কি পথচারী বান্ধব কোনো সিটি কি আমরা কি প্রোভাইড করতে পারছি? আপনি দেখবেন, ছোট্ট একটা উদাহরণ দিই, কোথাও রাস্তায় কাজ হচ্ছে, প্রথম যে জায়গাটা অকুপাই করা হয় সেটা হচ্ছে পথচারী জায়গাটা। আমরা চিন্তাই করি না যে গাড়ি চলার জন্য ব্যারিয়ার দেওয়া হয় কিছু কিছু জায়গাতে। এখন কিছু গুড প্র্যাকটিস আমাদের দেশে আসছে যে ওয়ার্ক জোনে কিছুটা হলেও তারা ব্যারিয়ার দেয়। ব্যারিয়ার দিলেও আমরা যে অন্য জায়গাটা রাখি, সেটা হচ্ছে গাড়ি চলার বিষয়টাকে কনসিডার করি, মোবিলিটিকে কনসিডার করি। ওয়ারাস পথচারী যে একটা বড় একটা ট্রাফিক মোড, এবং শহরের ভিতরে মোর দ্যান 30% পিপুল পায়ে চলা ট্রাফিক মোড হচ্ছে পথচারী। এবং ডিআইটিএস এর রিপোর্ট অনুযায়ী 1994 সালে, যদিও সেটা তখন ছিল 62%, এসটিবি রিপোর্ট অনুযায়ী প্রায় 37%, যেটা রিসেন্ট মোরালেস। সো যদি 37% ধরি, তার মানে 3 ভাগের 1 ভাগই ট্রাফিক মোড হচ্ছে পথচারী। কিন্তু যখন কিনা কোনো কিছু কনসিডার করা হয়, তখন আমরা এটাকে ভুলেই যাই যে আমাকে পথচারীর জন্য রাস্তার স্পেস রাখতে হবে। স্যার, আপনার সাথে বিষয় নিয়ে একবারই একমত। আসলে আমরা যেমন আমাদের দেশে দেখা যায় চালকরাও অদক্ষ, পাশাপাশি আমরা পথচারী বা আমরা যারা জনগণ, তারাও সাধারণ যে কমন জ্ঞানটুকু সেটুকু আমরা জানি না। আমরা নিজেরাও সচেতন। দুর্ঘটনা বৃদ্ধির জন্য কি এটা কি দায়ী?
ব্লেমিং কালচার আসলে আমাদের একটা বড় একটা প্রবলেম আমি মনে করি বুঝলেন। আমাদের আসলে এখান থেকে প্যারাডাইম শিফট করতে হবে। কাউকে ব্লেম দিয়ে আসলে কখনোই আসলে এই সিস্টেমকে চেঞ্জ করা যাবে না। আমাদের আসলে ওভারঅল সিস্টেমের ভিতরেই প্রবলেম। আমি যেটা বলেছিলাম যে প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম ট্রিটমেন্টের উদাহরণ। যদি সিস্টেমকে ঠিক করা হয় তো সিস্টেমই আপনাকে পথচারীকে তার সঠিক দায়িত্ব পালন করতে বাধ্য করবে। ড্রাইভার লাইসেন্স, প্রপার লাইসেন্স এবং ট্রেনিং নিয়ে সে ড্রাইভারের ভিতরে আসবে। হেলমেট, মোটরসাইকেল চালক সে হেলমেট নিয়েই সে হেলমেট রাস্তায় বের হবে। আসলে ওভারঅল সিস্টেমের ভিতরে আসলে প্রবলেম। এখন পুরা দুনিয়াতে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে একটা সিস্টেমকে অ্যাপ্লাই করা হয় যেটাকে আমরা বলি সেফ সিস্টেম অ্যাপ্রোচ। এই সেফ সিস্টেম অ্যাপ্রোচের ভিতরে কয়েকটা কম্পোনেন্ট আছে। প্রথম একটা কম্পোনেন্ট হচ্ছে সেটা হচ্ছে সেফার ভেহিকেল। সেফার ভেহিকেলটাকে এরকম হতে হবে যেটা হচ্ছে কনফিগারেশন মেনটেন করে, স্ট্যান্ডার্ড কনফিগারেশন মেনটেন করে। আমাদের এখানে অনেক প্রবলেম আছে আমরা জানি। 2 নাম্বার হচ্ছে সেফার রোড ইউজার্স, অর্থাৎ রোড ইউজারের যে অ্যাটিটিউড, বিহেভিয়ার, তাদের পারসেপশন এবং তাদের যে ফ্যাসিলিটিস থাকা দরকার সেটাকে এনশিওর করা, যেটা আপনি বলতেছিলেন যে বিহেভিয়ার একটা প্রবলেম। তারপরে সেফার রোড অ্যান্ড রোড সাইড এনভায়রনমেন্ট, এটা আমাদের দেশে একটা বড় সমস্যা। যে আমাদের রোড এবং রোড সাইডের এনভায়রনমেন্ট যেটা বলতেছিলাম, এটাও আসলে আমাদের অনেক ট্রিটমেন্ট করতে হবে। পোস্ট কেয়ার রেসপন্স, হ্যাঁ, পোস্ট রেসপন্স আসলে যে অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া, প্রপার ট্রিটমেন্ট করা, তাদেরকে গোল্ডেন আওয়ারের ভিতরে তাদেরকে ফ্যাসিলিটিস করা, হ্যাঁ, তাদেরকে ফার্স্ট এইড দেওয়া। এই যে 5টা পিলার, এই 5টা পিলারের মাধ্যমে সেফ সিস্টেম অ্যাপ্রোচ কাজ করে। আমি যেটা বলতেছি যে ব্লেমিং থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে। সে আপনার যদি আজকে সমস্ত ড্রাইভারকে যদি সব কিছু যদি ড্রাইভারকে দোষ দিই, সব কিছুতে যদি আমরা পথচারীকেই দোষ দিই, তাহলে শুধু দোষ আর দোষই দিয়ে থাকবো, কিন্তু আমাদের সিস্টেম চেঞ্জ হবে না। সুতরাং আমাদের দরকার সিস্টেমটাকে, ওভারঅল সিস্টেমটাকে চেঞ্জ করা, কাউকে ব্লেম না দেওয়া। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।